প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মামুন স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সঙ্গতকালীন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অতিথি আজকে ইউজিসির চেয়ারম্যান। সঙ্গত কারণে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং উচ্চশিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। তো স্যার, আপনার কাছেই যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 177টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 লাখ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তো এই যে বিশাল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী, তাদের গুণগত শিক্ষার জন্য ইউজিসি কী ধরনের পরিকল্পনা করছে বা কাজ করে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, আমাদের 170টারও বেশি বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে শিক্ষার্থী আছে প্রায় 50 লাখ। আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে সংখ্যা বেড়েছে, কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে মান আমরা প্রত্যাশা করি, যে মানের উচ্চশিক্ষা হওয়া প্রয়োজন, সে প্রত্যাশিত মানের উচ্চশিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নাই, এটুকু নিশ্চিত। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে। বিশ্ববিদ্যালয়গুলো কোর্স কারিকুলাম থেকে শুরু করে সার্বিক বিষয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যেভাবে নজরদারি করার কথা ছিল অথবা দেখভাল যেভাবে করার কথা ছিল, নানা ধরনের সীমাবদ্ধতার কারণে, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, পদ্ধতিগত সীমাবদ্ধতা, সক্ষমতার অভাব, সব কিছু মিলিয়ে সেটা করা হয়নি। অর্থাৎ আমাদের সংখ্যার দিক থেকে বেড়েছে, কিন্তু এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে মানের দিকে, মান উন্নয়ন করার দিকে। সো আমরা এখন কাজ করছি কিভাবে উচ্চশিক্ষার মান উন্নয়ন করা যায়। উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের যেসব গ্র্যাজুয়েটরা বের হবেন, সেই গ্র্যাজুয়েটরা যাতে মানসম্পন্ন গ্র্যাজুয়েট হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেশে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যাতে এমপ্লয়েবল হয়। যারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, কার্যক্ষেত্রে যখন যারা যাবে, তখন যা সে শিখেছে তার সাথে যাতে সামঞ্জস্য সে খুঁজে পায়। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার যা শিখেছে, কর্মক্ষেত্রে তার সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা হয়। সর্বোপরি আমরা চাই গ্র্যাজুয়েটরা যাতে করে মানবিক গুণসম্পন্ন হয়, তাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড, মরাল ভ্যালুস এগুলো যাতে হাই হয়। এই সব কিছু মিলিয়ে যদি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের হায়ার এডুকেশন সিস্টেম এখন যেটা আছে, এটা আমাদেরকে রূপান্তর করতে হবে, এটাকে ট্রান্সফর্ম করতে হবে। সো আমরা চিন্তা করছি বর্তমান পরিস্থিতির নিরিখে, চাহিদার নিরিখে যুগোপযোগী করার জন্য আমাদের হায়ার এডুকেশন সিস্টেমটাকে কত তাড়াতাড়ি ট্রান্সফর্ম করা যায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্নভাবে চিন্তা করছে। একটা হচ্ছে কোর্স কারিকুলাম ইমপ্রোভাইজ করা, জব মার্কেটের সাথে, সোশ্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নিডের সাথে, এমনকি পার্সোনাল নিডের সাথে সেটাকে রিলেভেন্ট করে তৈরি করা, তারপর সেটাকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করা। এই সব কিছু মিলিয়ে এই ট্রান্সফরমেশনটা আমরা করতে চাই। আমরা একটা সুবিধাজনক পরিবেশে এই মুহূর্তে আছি এই কারণে যে সরকারের যে প্রায়োরিটি, শিক্ষাক্ষেত্রে সরকারের যে প্রায়োরিটিটা আছে, সে প্রায়োরিটিতেও আছে যুগোপযোগী শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং উচ্চশিক্ষাকে মানসম্পন্ন কর্মমুখী শিক্ষায় রূপান্তর করার প্রমিসেস সরকারের আছে। তার মানে হচ্ছে চাহিদা, মাঠের চাহিদা, ইউজিসির কর্মপরিকল্পনা এবং সরকারের চাহিদা, এর একটা অ্যালাইনমেন্ট হয়েছে, যার ফলে এটি আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সরকারের প্রত্যাশা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ওনার উচ্চশিক্ষা কেন্দ্রিক ওনার যে পরিকল্পনা, তার সাথে মাঠের প্রয়োজনীয়তা এবং আমাদের পরিকল্পনা, এই সব কিছু অ্যালাইন করে পরিকল্পনা সাজিয়ে পুরো উচ্চশিক্ষার ল্যান্ডস্কেপটাকে আমরা ট্রান্সফর্ম করতে চাই, রূপান্তর করতে চাই। এবং এই পরিস্থিতিতে আমাদের ধারণা ইতিবাচকভাবে আমরা সেই পরিবর্তনটা করতে পারবো। স্যার, আপনি বলছেন যে সম্পন্ন শিক্ষা নিশ্চিতে যে নজরদারি, সেটা ইউজিসির সীমাবদ্ধতা রয়েছে। তো এই সীমাবদ্ধতা দূর করতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য কিছু আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো।
ইউজিসি 1973 অর্ডারে চলে। সেখানে ইউজিসিকে যে আইনগত, বিধানগত এবং জনবলের যে সীমাবদ্ধতা এবং আইনগত যে সীমাবদ্ধতাগুলো আছে, আমরা চেষ্টা করছি এই সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টা রাখতে, যাতে করে মান উন্নয়ন করা সম্ভব। যে পরিকল্পনার কথা বললাম, যে ক্ষেত্রগুলোর কথা বললাম, এই ক্ষেত্রগুলোতে যাতে করে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তারপরও আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যে যদি আমরা সেই পরিবর্তনটা আনতে না পারি, আমরা চাইব যাতে করে আমাদের আইনগত সীমাবদ্ধতা যাতে দূর করা যায় এবং একই সাথে জনবল সহ প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতার অভাব রয়েছে সেগুলো যাতে দূর করা সম্ভব হয়। স্যার, এখন ইউজিসির যে জনবল, এই জনবল দিয়ে কি এই বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়কে বা এত সংখ্যক শিক্ষার্থীদেরকে মানে বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি নজরদারিতে আনা সম্ভব? আমরা যতটুকু জানি যে অনেক অপ্রতুল মানে আপনি ঠিকই বলেছেন। আসলে ইউজিসি যখন তৈরি হয় 1973 আমাদের যে অর্ডার, তখন আসলে হাতে গলা কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল এবং সেগুলো ছিল প্রধানত আপনার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সে প্রধানত ছিল। 4টা থেকে বিশ্ববিদ্যালয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন 177টা বিশ্ববিদ্যালয়। অপারেশনে আছে প্রায় 171টা বিশ্ববিদ্যালয়। সো একটা বিপুল সংখ্যা, এবং ছাত্রছাত্রীর সংখ্যা আপনি তো বললেনই, প্রায় 50 লাখ ছাত্রছাত্রী। সো অ্যাপেক্স রেগুলেটরি বডি হিসেবে এবং হায়ার এডুকেশন সেক্টরের ইউনিক গার্ডিয়ান হিসেবে যে সম্পূর্ণ হায়ার এডুকেশন মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে মান রক্ষা করা এবং যুগ উপযোগী এবং গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা রাখবার কথা, সেই অনুযায়ী ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়েনি, জনবল বাড়েনি, আইনগত কাঠামোর পরিবর্তন হয়নি। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করছি বর্তমান সরকারেরও একটা অগ্রাধিকার আছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে ইমপ্রোভাইজ করার, আরও সক্ষমতা বৃদ্ধি করার। আমরা বিশ্বাস করি প্রয়োজনীয়তার নিরিখে সেই সক্ষমতাটা বৃদ্ধি করা সম্ভব হবে। স্যার, বিবিএস এর তথ্য অনুযায়ী 2023-এর শ্রমশক্তি জরিপে যেটি দেখা যাচ্ছে, দেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা 9,06,000 এবং সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে 1 লাখ বেশি। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে উপযোগী করে তুলতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, যেটা কিছুটা আলোচনা আপনি করেছেন, এবং ইউজিসি আগামীতে কী ধরনের পরিকল্পনা করছে বা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? আপনি ঠিকই বলেছেন। সত্যিকার অর্থে আমাদের গ্র্যাজুয়েট কিছু ব্যতিক্রম ছাড়া, আমরা যেসব উচ্চশিক্ষা ক্ষেত্রে যেসব গ্র্যাজুয়েট আমরা তৈরি করি, দে আর নট প্রপারলি এমপ্লয়েবল। যারা আবার এমপ্লয়মেন্ট পায় তারা প্রপারলি এমপ্লয়েবল হয় না, অনেক ক্ষেত্রে আন্ডার এমপ্লয়েড হয়ে যায়। তার মানে হচ্ছে তারা যা শিখে জব মার্কেটের সাথে তার রিলেভেন্সটা আসলে নাই। আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে প্রয়োজনীয়তা কী? আমি যখন ইন্ডাস্ট্রি বলছি তখন আমি আসলে পুরো এমপ্লয়মেন্ট ল্যান্ডস্কেপটাকে বোঝাচ্ছি, সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি সব কিছু মিলিয়ে বোঝাচ্ছি। সে যা শিখছে তার সাথে জব মার্কেটের সাথে সামঞ্জস্যটা তো কম, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এমপ্লয়াররা সাধারণত চায় আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা হচ্ছে জ্ঞান নির্ভর, এটা কিন্তু দক্ষতা নির্ভর না। কিন্তু প্রয়োজন হচ্ছে জ্ঞান নির্ভরতার সাথে সাথে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থাটা আমাদের প্রয়োজন। দক্ষতা নির্ভর যদি করতে হয় তাহলে শিক্ষার্থীদেরকে তাদের হতে হবে, তাদের মধ্যে সফট স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে, কমিউনিকেশন, ডিজিটাল স্কিল, এই স্কিলগুলো তাদের মধ্যে থাকতে হবে, তাহলে তারা মোর এমপ্লয়েবল হবে। আরেকটা জিনিস হচ্ছে যে কমিউনিকেশন থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, তারপরে একজন স্টুডেন্ট, একজন গ্র্যাজুয়েট সে যখন বের হবে তখন স্ট্রেসড সিচুয়েশনে সে প্রপারলি কাজ করতে পারছে কিনা, সে আপনার একটা টিম ওয়ার্ক প্রপারলি সে করতে পারছে কিনা, টাইম ম্যানেজমেন্টটা সেভাবে করছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের স্ট্রাকচারের মধ্যে এই সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগটা থাকে না, খুব কম থাকে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে মরাল স্ট্যান্ডিং। আমরা মনে করি যে মরাল পজিশনিং, মরাল অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ড যদি একজন মানুষের অ্যাপ্রোপ্রিয়েট না থাকে তাহলে সে প্রপারলি এমপ্লয়েবল হয় না, আর এমপ্লয়েবল হলেও তার কাজের ক্ষেত্রে সে যথাযথ ভূমিকা রাখতে পারে না। নিকট অতীতে বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের আমরা উদাহরণ এগুলো দেখেছি। তো সব কিছুকে বিবেচনায় নিয়ে আমরা এখন চিন্তা করছি যে বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামের মধ্যে এই ইথিক্যাল অ্যান্ড মরাল লার্নিং এই জিনিসটাকে ইনক্লুড করতে, এবং একই সাথে সফট স্কিল অ্যান্ড ডিজিটাল স্কিল, এই স্কিলগুলো যাতে করে আমাদের কোর্স কারিকুলাম
এক্সট্রা কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এই জিনিসগুলোকে ইনক্লুড করা, যাতে করে সত্যিকার অর্থে গ্র্যাজুয়েটরা এমপ্লয়েবল হয়। আবার একটা জিনিস আমাদেরকে মনে করতে হবে, সেটা হচ্ছে আমার 50 লাখ স্টুডেন্ট সবাই এমপ্লয়েবল, সবাই কিন্তু এমপ্লয়মেন্টের মধ্যে জন্য চাইবে না। অনেকে চাইবে সে এন্টারপ্রেনুয়ার হতে চাইবে, আবার অনেকে আপনার স্পোর্টসম্যান হতে চাইবে, অনেকে থিঙ্কার হতে চাইবে, অনেকে ফিলোসফার হতে চাইবে। আমরা হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপটাকে এমনভাবে ট্রান্সফর্ম করতে চাই যাতে করে যে গ্র্যাজুয়েট যে পাশ করে বের হবে, পাশ করে বের হওয়ার পর সে যাতে করে কর্মক্ষেত্রে যা সে করতে চায় সেক্ষেত্রে তার অর্জিত শিক্ষাটা যাকে তার জন্য হেল্পফুল হয়, এরকমভাবে এটাকে আমরা সাজাতে চাই। কিন্তু এক্ষেত্রে তো সরকারেরও বৃহৎ পরিকল্পনা থাকতে হবে। আপনি মানব সম্পদ তৈরি করে দিলেন, সরকার যদি সেটাকে ওইভাবে কাজে না লাগাতে পারে। দেখুন, উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড যেখানে ইন সিচুয়েশন, এমন সময়ের মধ্যে আমরা বসবাস করছি যে সময়ে একটা হচ্ছে এমপ্লয়ার হিসেবে সরকার থাকে, ইন্ডাস্ট্রিগুলো হিসেবে এমপ্লয়ার কাজ করে, আর এখনকার পরিস্থিতিতে সেলফ এমপ্লয়মেন্ট না, এটাও কিন্তু বড় ধরনের একটা কাজের সুযোগ তৈরি করে। তাহলে আমার গ্র্যাজুয়েট যদি এরকমভাবে আমরা তৈরি করি, তার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট যদি এমনভাবে হয়, সে জ্ঞান অর্জনের সাথে সাথে দক্ষতাও যদি তার মধ্যে এমনভাবে অর্জিত হয়, তাহলে যে কোনো জায়গায় না, আর ওয়ার্ল্ড তো এখন হচ্ছে ওপেন। আপনি বাংলাদেশে যেমন এমপ্লয়মেন্টের সুযোগ আছে, ঠিক তেমনি ওয়ার্ল্ড সিটিজেন যদি হিসেবে তাকে আমি গড়ে তুলতে পারি, তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় সে এমপ্লয়মেন্টটা খুঁজে বের করতে পারবে। তার মানে হচ্ছে সে তখন একটা সুনির্দিষ্ট এমপ্লয়ারের জন্য বসে থাকবে না। ওয়াইড ওপেন যখন থাকবে সুযোগগুলো, তখন সেই সুযোগটা সে গ্রহণ করতে পারবে। স্যার, আপনি কারিকুলামের কথা বলছিলেন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমরা একটা সময় দেখেছি, আজ থেকে 20 বছর আগে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেছনে ছিল। তো এখন আমরা যদি একটু তুলনামূলক বিচার বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাচ্ছে, বিশেষ করে চাকরি এবং ব্যবসা বাণিজ্য, মানে সব কিছুতে। তো এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকে বলছেন যে পিছিয়ে পড়ছে। তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের যুগোপযোগিতা করার জন্য ইউজিসি কী পদক্ষেপ? দেখুন, আমাদের প্রায় 117টা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট এবং পাবলিক এই দুটোর মধ্যে পার্থক্য করতে চাই না। আমি মনে করি ইউজিসি হিসাবে পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি। আমাদের 50 লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছে, তারা আমাদের বাচ্চারা ওখানে পড়াশোনা করছে। তাদেরকে প্রপারলি গ্রো করানো, তাদেরকে স্কিলফুল করানো, তাদেরকে প্রপার গ্রুমিং করানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আপনি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছেন, কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি অসাধারণ করেছে, খুবই ভালো করেছে তারা, এবং আমি খুবই তৃপ্ত। আমি জয়েন করার পর আমি অনেক প্রাইভেট ইউনিভার্সিটির অনেক পরিচালনা পর্ষদ থেকে শুরু করে অনেক উপাচার্য পাবলিক প্রাইভেট দুই জায়গা থেকে দেখা করতে এসেছেন। আমি ওনাদের মধ্যে অনেক রিসোর্সফুল মানুষ দেখেছি, এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খুবই ভালো করেছে। এটা আমাদেরকে আশান্বিত করে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা এমপ্লয়েবল হচ্ছে, এটাও অস্বীকার করবার কোনো উপায় নেই, নিশ্চয়ই ভালো করছে তারা। আবার কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা ভালো করার চেষ্টা করছে, খুব বেশি ভালো করতে পারছে না। আবার কিছু আছে যে সত্যিকার অর্থেই আমরা আসলে এটাকে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। টোটালিটিতে আমরা চাই যে প্রাইভেট হোক পাবলিক হোক, ইউনিভার্সিটিগুলো প্রপারলি যাতে আমাদের শিক্ষার্থীদেরকে, তাদেরকে মানসম্মত শিক্ষা তাদের ক্ষেত্রে নিশ্চিত করতে পারে। এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কোনো প্রকার আপনার ছাড়া, পার্সিয়ালিটি ছাড়াই, প্রাইভেট পাবলিক না দেখে সবার প্রতি সবাইকে সাথে নিয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। স্যার, আপনি আলোচনায় বলছিলেন যে কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে চান না। তো এইসব বিশ্ববিদ্যালয় তো বছরের পর বছর, কয়েক দশক বা এক দশক ধরে এগুলি চলছে, কিন্তু কেন এগুলি বন্ধ হচ্ছে না? আমরা যতটুকু আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলিকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, গ্রিন, ইয়েলো এবং রেড। তো সেগুলোও কিন্তু বন্ধ হয়নি। তো ইউজিসি কেন বন্ধ করতে পারে? অ্যাজ এ সেড, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর চলে হচ্ছে আমাদের
10 সালের একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছে, সে অনুযায়ী চলে। এখানে কিছু কিছু বিশ্ববিদ্যালয় খুব ভালো করেছে, অ্যাজ এ সেইট, আবার যারা ভালো করতে পারে নাই, না করার ক্ষেত্রে আইনগত কিছু সীমাবদ্ধতা আছে, নীতিগত কিছু সীমাবদ্ধতা আছে, আবার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতার বিষয় আছে, আবার হচ্ছে কালচারাল একটা সীমাবদ্ধতা আছে। সব কিছু মিলিয়ে আমরা যদি তাদেরকে সত্যিকার অর্থে উপযুক্ত নীতি সহায়তা দিতে পারি এবং একটা এনকারেজিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারি না, এবং তাদেরকে সমস্যার সমাধানের জন্য ইউজিসির সাথে একসাথে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করতে চাই যেসব বিশ্ববিদ্যালয়গুলো এখনও কিছুটা পিছিয়ে আছে তারা যথাসময়ে মান উন্নয়ন করতে পারবে। এবং সেক্ষেত্রে আমি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন আছে, প্রাইভেট ইউনিভার্সিটির অনারেবল ভাইস চ্যান্সেলর মহোদয়গণরা আছেন, এবং কারো কারোর সাথে আমি ইতিমধ্যে কথাও বলেছি, কালেকটিভলি আমরা কীভাবে কাজ করতে পারি মান উন্নয়নের জন্য সেটা আমরা চিন্তা করছি। এবং আমরা আশা করছি যারা একটু পিছিয়ে আছে তাদেরকে যদি যথেষ্ট উপযুক্ত সহায়তা আমরা দিতে পারি এবং তাদেরকে অনবোর্ড করে মান উন্নয়নের জন্য প্রচেষ্টাটা আমরা যদি অব্যাহত রাখতে পারি, নিশ্চিত এটা ভালো করবে এরা। স্যার, উপযুক্ত সহায়তা বলতে কি বোঝাচ্ছে? এখানে উপযুক্ত সহায়তা বলতে দেখুন, নীতি সহায়তা, ওকে, আমরা তাকে সাপোর্ট করতে চাই। আমাদের এখানে শিক্ষকের স্বল্পতা আছে, রাইট? শিক্ষকের স্বল্পতা, শিক্ষকের আবার অ্যাভেলেবিলিটি নাই না। রিসোর্স শেয়ারিংটা আমরা কীভাবে করতে পারি, প্রাইভেট পাবলিক এর মধ্যে রিসোর্স শেয়ারিংটা আমরা কীভাবে করতে পারি। আবার ইউনিভার্সিটিগুলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অথবা পাবলিক ইউনিভার্সিটিগুলো নিজেদের মধ্যে কীভাবে, স্পেশালি হিউম্যান রিসোর্সেস কীভাবে শেয়ারিংটা করতে পারে। এমনও দেখা গেছে আমাদের কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ফার্স্ট রেটিং ইউনিভার্সিটি, তাদের যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স আছে, আবার অনেক ইউনিভার্সিটি আছে যাদের হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে শর্টেজ আছে। এই দুজনের মধ্যে আমরা কীভাবে ডায়ালগটা করে দিতে পারি। আমরা চাই প্রপার শেয়ারিং হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে করে প্রত্যেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যে ডিসপ্যারিটির শিকার হয়, এই শিকারের মধ্যে যেন না পড়ে, এটা আমরা করতে চাই। এই যে যেটি আগের ইউজিসি নিয়েছিল সিদ্ধান্ত যে আপনার গ্রিন, ইয়েলো এবং রেড, তো কয়েকটা বন্ধ হয়েছে যারা রেড জোনে পড়েছিল, তো বাকি যাদের রয়েছে এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টা আমি একদম স্পষ্ট করি। স্পষ্টটা হচ্ছে কি, আমরা যেসব বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কারণে পিছিয়ে আছে, উপযুক্ত কারণগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে সাথে নিয়ে সেগুলো যদি আমরা ফিক্স করে দিতে পারি এবং তারা যদি সুনির্দিষ্ট, তারা তো প্রতিষ্ঠিত হয়েছে ফিলান্থ্রপিক অ্যাটিটিউড নিয়ে না, এবং সেটা যদি তারা সামনের দিকে এগিয়ে আসতে পারে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, রাইট? কিন্তু আমরা দেখি আমাদের প্রচেষ্টার পরও অথবা সবার সম্মিলিত প্রচেষ্টার পরও এই বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে মান উন্নয়ন করতে পারছে না, শিক্ষার্থীদেরকে মানসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করতে পারছে না। আমাদের তো আর কোনো অপশান থাকবে না সেগুলোকে ক্লোজ করে দেওয়া ছাড়া। নিশ্চয়ই স্যার, আরেকটা বিষয় যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ইউজিসির নির্ধারিত একটা সময়ের পরও তারা নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি, যেটা একটা বাধ্যবাধকতা ছিল, এবং অনেকেই এখনও ভাড়া বাড়িতে চালাচ্ছে। তো তাদের যে নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি, তাদের বিষয়ে ইউজিসি এখন কি সিদ্ধান্ত নেবে? নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে একটা নির্দিষ্ট সময়ের পর তাদেরকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হয়, একটা বাধ্যবাধকতা। এটা হচ্ছে কি, আমাদের শিক্ষাক্ষেত্রে একটা কনফিডেন্স ডেভেলপমেন্ট থেকে শুরু করে এটাকে স্থায়ীকরণ থেকে শুরু করে পুরো শিক্ষার মান উন্নত করার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এবং সেজন্যই আমাদের ওই 2010-এ যে অ্যাক্ট করা হয়েছিল, সেই অ্যাক্টে কথাটা বলা হয়েছে। বিভিন্ন কারণে আমাদের দেশে তো ধরেন বিভিন্ন কারণে আমাদের যে কোনো প্রজেক্ট ডিলেইড হয় না, আমরা যদি দেখি যে কারণগুলো উপযুক্ত না এবং তারা যে কারণে এটা করতে পারছে না বলে মনে করছে সেটা জাস্টিফাইড, সেক্ষেত্রে বিষয়টা আমরা সিম্প্যাথেটিক্যালি দেখি এবং দেখব বটে। কিন্তু তারপরও আমরা চাইব আমরা যে নির্দিষ্ট সময় তাদেরকে বেঁধে দিব, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থাটা করবে।
আর যদি সে ব্যবস্থাটা গ্রহণ করতে না চায়, সেক্ষেত্রে যদি দেখি সেদিক থেকে কোনো সীমাবদ্ধতা থাকে, আইনের মধ্যে আমাদের যতটুকু ক্ষমতা আছে সেটুকু আমরা প্রয়োগ করব। স্যার, এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলিতে তো সিদ্ধান্তই দেওয়া ছিল, কিন্তু সেটি এর আগের কমিশন যারা ছিল তারাও একই ধরনের কথা বলেছে। তো আপনি যদি আবার নতুন করে তাদেরকে সময় সুযোগ দেন, সেটা তো এর আপনার মেয়াদ শেষ হওয়ার পরে তারপরের মেয়াদ, তারপরে এরকম চলে যেতে পারে। এটা একটা আপনি ভালো কথা বলেছেন, ঠিক আছে, কারণ এর তো সুযোগ নিচ্ছেই বহুকাল ধরে। আমার লক্ষ্য এটা না, একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। বুঝাতে পারলাম না? এবং সেটা নিশ্চিত করার জন্য আমাকে যা যা পদক্ষেপ গ্রহণ করা নেওয়ার প্রয়োজন, যেখানে আমার কিছুটা সংবেদনশীলতার সাথে দেখা প্রয়োজন, আমি সেটা সংবেদনশীলতার সাথে দেখব। যেখানে আমার কঠোর হওয়া প্রয়োজন, সেখানে আমি কঠোর হব। এবং ইউজিসি এক্ষেত্রে কোনো প্রকার পিছপা হবে না। আমরা যদি বিষয়টা এইভাবে দেখি যে ইউজিসির এই নমনীয়তার সুযোগ নিয়ে তারা বছরের পর বছর শিক্ষার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ তারা রুলস মানছে না, তারা নিজস্ব ক্যাম্পাসেও যায়নি, তো তাদের ক্ষেত্রে তো ইউজিসি কঠোর হতেই পারে। কঠোর হওয়া উচিত, এবং অতীতে কঠোর হওয়া উচিতও ছিল। ভবিষ্যতে আমরা সে ব্যাপারে কঠোর হব। কিন্তু একই সাথে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এরকম প্রক্রিয়ার মধ্য দিয়েও অনেক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা তাদের অবস্থান উন্নত করবার সুযোগ পেয়েছিল। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানসম্মত শিক্ষার জন্য, তাদের মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাওয়া। কাউকে আমি নিয়ন্ত্রণ করার চাইতে, কাউকে শাস্তি দেওয়ার চাইতে বরঞ্চ আমার শিক্ষার্থীর শিক্ষার মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অফকোর্স আমি যখন শিক্ষার মানের কথা বলছি, তখন আপনি যে কথাটা বলছেন শিক্ষাকেন্দ্রিক বাণিজ্য বা এই জিনিসগুলো, সেগুলোর তো কোনো স্থান সেখানে নাই। পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানে আদৌ দরকার আছে কিনা, এবং ইউজিসি ভবিষ্যতে নতুন কোনো বিশ্ববিদ্যালয় দেওয়ার পরিকল্পনা আছে কিনা, দুটিই জানতে চাচ্ছি। দেখুন, আমাদের অ্যাজ ইউ আর সেইং, আমাদের তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 171টা। আমাদের যে জনসংখ্যা এবং জনসংখ্যার সাথে আমাদের ডেমোগ্রাফি অনুযায়ী আমাদের যে তরুণ শিক্ষার্থী, তাদের জন্য এই সংখ্যাটা খুব বেশি সেটা যেমন বলা যাবে না। মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়েই আমরা একটা দেশের ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউট করতে পারি হায়ার এডুকেশন সেক্টর। কিন্তু গত বেশ কয়েক বছরে বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট এবং পাবলিক দুই লেভেলেই বিশ্ববিদ্যালয়গুলো এমনভাবে তৈরি হয়েছে যে যথাযথভাবে আমাদের আসলে কোন সেক্টরে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা আমাদের প্রয়োজন আছে সেই ম্যাপিংটা না করে, এবং প্রয়োজনীয় জনবল, জনশক্তি সেখানে আছে কিনা সেটা এই ম্যাপিংটা না করে সেগুলো তৈরি করা হয়েছে। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু আমাদেরকে তো থেমে থাকলে হবে না, আমাদেরকে এগুলোকে ইমপ্রুভাইজ করতে হবে। আমরা নতুন বিশ্ববিদ্যালয় দেওয়ার ক্ষেত্রে, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, আমরা নিশ্চিত হতে চাই কয়েকটা জিনিস। সেটা হচ্ছে তাদের যে বিষয় তারা পড়াতে চায়, সেই বিষয়গুলো দেশের জন্য কতটুকু প্রয়োজন আছে, এবং সে গ্যাপ এরিয়াটাতে যারা আসতে চায় না, আমরা এনকারেজ করব টেকনোলজি বেসড যেসব স্পেশালি আপকামিং টেকনোলজি, যেগুলো খুব বেশি, খুব সহজে এমপ্লয়াবিলিটি তৈরি করবে, এবং যেগুলোর উপর বেসিস করে আমাদের খুব বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাই, সেই সব ক্ষেত্রে যদি কেউ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়, সেটা প্রাইভেট লেভেল হোক পাবলিক লেভেল হোক, সেক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সেটাকে এনকারেজ করে। আমরা ডিসকারেজ করি সেটাকে যেখানে ওভারল্যাপিং আছে। আমরা ডিসকারেজ করব সেটাকে যেখানে আমাদের হিউম্যান রিসোর্সের আসলে সেইভাবে প্রয়োজনীয়তা নাই, অথবা শিক্ষক অথবা পাঠদানের জন্য যথেষ্ট দক্ষ শিক্ষক যদি না থাকে, এবং তাহলে আমরা সেই সব জায়গায়, সেই সব ক্ষেত্রে, সেই সব বিষয়ের জন্য নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা খুব ডিসকারেজ করি। স্যার, একটি বিষয় আপনার বলতে চাই, সেটা হচ্ছে যে গত 17 বছরে কোনো ধরনের রিসার্চ ছাড়াই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগগুলো হয়েছে, যেগুলোর কোনো আদৌ প্রয়োজনীয়তা আছে বলে শিক্ষাবিদরা এবং শিক্ষা সংশ্লিষ্টরা কেউ মনে করছে না। তো এই বিষয়গুলো নিয়ে ইউজিসির কী ধরনের পরিকল্পনা আছে বা কি করতে চান আপনারা? আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। দেশে অনেক ক্ষেত্রে
অপরিকল্পিতভাবে যেরকম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, আবার একইভাবে অপরিকল্পিতভাবে অনেক পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষভাবে অনেক বিষয় খোলা হয়েছে, অনেক সাবজেক্ট খোলা হয়েছে। সে সাবজেক্টগুলোর জন্য যথাযথ রিসার্চ করে সেটা তৈরি করা হয় নাই, খোলা হয় নাই সেগুলো, যার ফলে গ্র্যাজুয়েটদের এমপ্লয়াবিলিটি বলেন অথবা প্রয়োজনীয়তার নিরিখের কথা যদি বিবেচনা করেন, এগুলো এক ধরনের অভিযোগ আছে বিভিন্ন কোয়ার্টার থেকে যে এগুলো অনেক ধরনের অপ্রয়োজনীয়ভাবেই এই ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে। এখন কোনো বিষয় যদি এভাবে খোলা হয়ে যায় তাহলে হঠাৎ করে তো আমরা সেটা বন্ধ করে দিতে পারবো না। আমরা সেগুলো রিস্ট্রাকচারিংয়ের চিন্তা করতে পারি, তারপর ওগুলোর মধ্যে নিজেদের মধ্যে আপনার একত্রীকরণের কথা আমরা চিন্তা নিতে পারি। যা কিছুই আমরা করি না কেন সেটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার সাপেক্ষে এবং তাদেরকে অনবোর্ডে রেখেই আমরা পরিকল্পনা সাজাতে চাই, যাতে করে এরকম অপরিকল্পিতভাবে যেখানে বিভাগ সৃষ্টি করা হয়েছে সেগুলো সম্পর্কে সত্যিকার অর্থে আমরা গ্রাউন্ড লেভেলে কী করতে পারি। তবে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এটি চাইব না অ্যাডজাস্টিং শিক্ষার্থী যারা সেখানে আছে সেই শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, না করেই এটাকে কিভাবে আসলে একটা স্ট্রিমলাইনিং করা যায় সেটি আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে বসে এই আলোচনার মধ্যে আমরা এই সমাধানটা করতে চাই। আচ্ছা, গত 17 বছরে আপনার দলীয় বিবেচনা অনেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, অনেক মেধাবী শিক্ষার্থী তাদেরকে বাদ দেওয়া হয়েছে, শুধু একটি নির্দিষ্ট দলের এমনকি নির্দিষ্ট ক্যাডারদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের যাচাই বাছাই বা মানদণ্ড যাচাই বাছাই না করেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে ইউজিসি কোনো তদন্ত করবে কিনা এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা? দেখুন, এই বিষয়টা হচ্ছে কি, আমরা এই বিষয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পজিশনটা আমি আপনাকে বলি। আমরা মনে করি বর্তমান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় তারাই আসবেন যারা সত্যিকার অর্থে মেধাবী, যারা মেধায় জ্ঞান চর্চায় সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করার স্কোপ যারা রাখে, সক্ষমতা যারা রাখে, তারাই আসবেন। একই সাথে আমরা চাই যাদের ইথিক্যাল অ্যান্ড মরাল স্ট্যান্ডার্ড হাই হবে, শিক্ষক হওয়ার মতো চারিত্রিক বৈশিষ্ট্য যাদের থাকবে, যাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকবে না। এটাই হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পজিশন। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের কাছে এই বার্তা দিতে চাই, তারা যখন শিক্ষক নিয়োগ করবেন তখন সবচেয়ে মেধাবী শিক্ষার্থীকে যেমন রিক্রুট করবেন, একই সাথে তারা যারা সৎ, যারা যোগ্য, যাদের অনেস্টি ইন্টিগ্রিটি আছে এবং শিক্ষকতা পেশায় সম্পৃক্ত হবার মতো ন্যূনতম চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তাদেরকে শুধুমাত্র ওনারা করবেন। ইয়েস, ইউর রাইট, অতীতে এর ব্যত্যয় হয়েছে। এখন আমি অতীত নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। অতীতের ভুল ত্রুটিও তো আপনাকে শুধরাতে হবে। আমি বলছি সেটা আপনাকে, অতীত নিয়ে আমরা যেমন পড়ে থাকতে পারবো না, ঠিক তেমনি অতীতের সীমাবদ্ধতা থেকে আমাদেরকে শিখতেও হবে। আমরা ইউনিভার্সিটিগুলোর প্রতি খুব তাড়াতাড়ি আমরা যেটা করতে চাই, আমরা তো জাস্ট নতুনভাবে আমরা জাস্ট শুরু করেছি, জাস্ট ফিউ ডেজ অনলি। আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ইউনিক কোনো নীতিমালা করা প্রয়োজন হয়। আমরা যদি ওনাদের সাথে একসাথে কথা বলে যদি সেটা প্রয়োজন হয়, আমরা সে বিষয়ে আলোচনা শুরু করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, যাতে করে সত্যিকার অর্থে মেধাবী, যোগ্য, সৎ ব্যক্তিরাই কোনো প্রকার বায়াসনেস ছাড়া, সেটা ব্যক্তিগত বায়াসনেস হতে পারে, সেটা পলিটিক্যাল বায়াসনেস হতে পারে, এগুলোর বাইরে গিয়েই যাতে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া যায়। একটা জিনিস হচ্ছে কি, এই সীমাবদ্ধতা শুধু কিন্তু বাংলাদেশে না, অন্য অনেক দেশে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড অনেক কান্ট্রিতে কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এই বিষয়গুলো হওয়ার নজির আছে, আবার এখান থেকে উত্তরণের নজিরও আছে। সুতরাং এই সব কিছুকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা সাজাতে চাই। আর আপনি যেটা বললেন যে অতীতে যাদের ক্ষেত্রে হয়েছে, এক্সট্রিম কেসে যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা নিজেদের স্বায়ত্ত শাসনের যে বিধান আছে সেই বিধানের মধ্যেই তারা ব্যবস্থাটা গ্রহণ করতে পারে, এবং যদি বিশ্ববিদ্যালয়গুলো সে ব্যবস্থা গ্রহণ করে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সবসময় সেটাকে সাপোর্ট করবে।
স্যার, এই যে স্বায়ত্তশাসনের কথা বলছিলেন, যেটা 73 অধ্যাদেশ দিয়ে করা আর কি, তো এই 73 অধ্যাদেশ নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, এবং একে কেউ কেউ বলছেন যেটা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার রক্ষা কবচ, আবার কেউ বলছেন যে এই 73 অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ নিয়ে আপনার অনেক অপকর্ম এবং দুর্নীতিও করা হয়। সেক্ষেত্রে 73 অধ্যাদেশ সংস্কার বা পরিবর্তনের কোনো ধরনের চিন্তাভাবনা বা পরিকল্পনা বা এ ধরনের কোনো চিন্তা আছে কিনা? আমি সে ধরনের কোনো পরিকল্পনা বা আলোচনা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। তবে আমার ব্যক্তিগত অনুভূতির কথা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। যে কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যখন আমরা বলছি, বাই ডেফিনেশন সেটা স্বায়ত্তশাসিত। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় কিভাবে পড়াবে, কি পড়াবে, কোন মানে গ্র্যাজুয়েট তৈরি করবে, সে মানে গ্র্যাজুয়েট তৈরি করার জন্য কোন মানে শিক্ষার্থী সে ভর্তি করবে, এই স্বাধীনতা তার আছে। এখন আমাদের দেশের 4টা প্রধান বিশ্ববিদ্যালয় চড়ে 1973 অর্ডার, যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা স্বায়ত্তশাসনের একটা দুর্বলতাও সেখানে আছে। এই স্বায়ত্তশাসন কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া, পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন সেখানে নাই। কিন্তু সেখানে আছে হচ্ছে তার একাডেমিক অটোনমি আছে, কিন্তু তার ফিনান্সিয়াল অটোনমি নাই, তার অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি নাই। তার মানে হচ্ছে সেই অটোনমিটাও কিন্তু পূর্ণাঙ্গ অটোনমি না। এটা একটা দিক। তার মানে হচ্ছে অটোনমি ইটসেলফ ফল্টি। আমাদের এখানে আমরা যেটা প্র্যাকটিস করছি, তার সুযোগ নিয়ে এটাকে যখন আমরা প্র্যাকটিস করছি, তখন দেখা গেল যে আমরা এর মধ্যে আমাদের কালচারে আমরা এমনভাবে সেটাকে প্র্যাকটিস করছি, আপনি যে কথাগুলো বলছেন, সেখানে স্বায়ত্তশাসনের জায়গায় সেখানে অনেকটা স্বেচ্ছাচারিতার পর্যায়ে কখনো কখনো চলে যায়। ইয়েস, এই জিনিসগুলোর পরিবর্তন হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বায়ত্তশাসনটা এই কারণে নিশ্চিত করা প্রয়োজন, যাতে করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায়, যাতে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রপার গ্র্যাজুয়েট তৈরি করা যায়। স্বায়ত্তশাসন এই জন্য নয় যে কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা কোনো দলকে তার স্বেচ্ছাচারিতা প্র্যাকটিস করার সুযোগ দেওয়ার জন্য। সুতরাং আমি আপনার সাথে এই বিষয়ে আমি একমত, আমি ব্যক্তিগতভাবে আমি একমত যে 73 অর্ডার যেটা আছে, স্বায়ত্তশাসনের যেটাকে নিশ্চিত করা হয়েছে, সেটার ইমপ্রুভাইজ করা প্রয়োজন, এবং সেটা কমপ্লিট স্বায়ত্তশাসন প্রয়োজন শুধুমাত্র মানসম্মত যুগোপযোগী শিক্ষার্থী, গ্র্যাজুয়েট তৈরি করবার জন্য, কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়ার জন্য না। স্যার, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 500 তালিকার মধ্যেও বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এটা একজন শিক্ষক এবং ইউজিসির প্রধান হিসেবে আপনাকে পীড়া দেয় কিনা? ডেফিনেটলি পীড়া দেয়। দেখুন, র্যাঙ্কিং হচ্ছে একটা বাস্তবতা, ঠিক আছে? এই বাস্তবতা, অ্যাটলিস্ট আমি অনেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কমিটির প্রধান ছিলাম। আমি লক্ষ্য করেছি যে এই র্যাঙ্কিংয়ে যদি ভালো করতে হয়, তাহলে যে র্যাঙ্কিংটা যে অথরিটিগুলো করে, সেক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার তারা দেখে। তার মধ্যে গবেষণা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। এই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুব একটা ভালো করছে এটা মনে করবার কোনো কারণ নেই। কারণ কি? কারণ হচ্ছে গবেষণার ক্ষেত্রে আপনার গবেষণার মান, পাবলিকেশনের সংখ্যা, সাইটেশন থেকে শুরু করে যে মানের এবং যে সংখ্যার গবেষণার প্রয়োজন, সেই গবেষণার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। কী কারণে? ইয়েস, অর্থায়ন একটা বড় সমস্যা। গবেষণার জন্য পর্যাপ্ত অর্থের আমরা যোগান দিতে পারি নাই। তবে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি অর্থের যোগানটা যতটুকু সমস্যা মনে করব, আবার সেই অর্থটা প্রপারলি খরচ হচ্ছে কিনা, রাইট, সেটার অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে কিনা রিসার্চের জন্য, আমি সেটা তো ইকুয়ালি গুরুত্ব দিতে চাই, ইম্পর্টেন্স দিতে চাই। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যেমন ইউজিসি থেকেই একসময় হেকআপ প্রজেক্ট হয়েছিল, এখন হিট প্রজেক্ট হচ্ছে একটা। বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময় অর্থায়ন করা হয়েছে, কিন্তু সে অর্থায়ন, যেসব প্রজেক্টে অর্থায়ন করা হয়েছে, সেটার আউটকামটা কী হয়েছে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। সেখানে মিসইউজ হয়েছে কিনা, রাইট? তারপর সেখানে যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে,
এমনও হয়েছে বা অনেক অনেক হেভি ইকুইপমেন্ট কেনা হয়েছে, কিন্তু সেই ইকুইপমেন্টগুলোর অপটিমাম ইউটিলাইজেশন হয় নাই। অনেক বড় বড় ল্যাবরেটরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় করা হয়েছে, আনইউজড পড়ে আছে। তার মানে হচ্ছে আমি যেটা হোয়াট আই এম ট্রাইং টু মিন ইজ, আমি যেমন অর্থ বরাদ্দ বাড়াতে চাই, একই সাথে যে অর্থ আমি বরাদ্দ দেই সেই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা সেই জিনিসটা আমি নিশ্চিত করতে চাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যখন গবেষণার কথা বলছি, কোন মানের গবেষণা, আসলে আমাদের তো সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে। সুতরাং আমরা চাই যে আমাদের গবেষণাটা হবে আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের গবেষণাটা যাতে প্রপারলি ভূমিকা রাখতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, যেমন এখন হামের একটা প্রাদুর্ভাব হয়েছে, ঠিক আছে? এখন হাম একটা হচ্ছে প্রিভেন্টেবল ডিজিজ, এটাকে প্রতিরোধ করা যায়। প্রতিরোধ করার জন্য আপনার ভ্যাকসিন ইউজ করতে হয়। ভ্যাকসিনটা প্রপারলি ইউজ করা হয়েছে কিনা, সেই ভ্যাকসিন দেওয়ার পর প্রপারলি ইমিউনিটি ডেভেলপ করেছে কিনা, এই বিষয়ে খুব বেশি রিসার্চ কিন্তু আমাদের নাই। এর একটা সার্ভিলেন্স সিস্টেম থাকার প্রয়োজন ছিল, একটা সার্ভে থাকার প্রয়োজন ছিল, এবং এটা যে খুব হাই এন্ড রিসার্চ তা কিন্তু নয়, কিন্তু খুব বেশি এই ধরনের প্রয়োজনীয়, দেশের জন্য প্রয়োজনীয় অ্যাপ্রোপ্রিয়েট যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলোর চাইতে আমরা যদি এখন নতুন করে একটা হামের টিকা আবিষ্কারের জন্য আমরা যদি প্রজেক্ট হাতে নেই, সেটা প্র্যাগমেটিক হয় না। আমি যে কথাটা বলতে চাই, আমাদের জন্য প্রয়োজনীয় যে সমস্যাগুলো সমাধান করা আমাদের প্রয়োজন, সেগুলো সমাধানের জন্য যদি প্রয়োজনীয় রিসার্চ প্রজেক্ট যদি আমরা হাতে নেই, সেটা ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যতটুকু উৎসাহী, নিশ্চয়ই অন্য ক্ষেত্রে আমাদের উৎসাহ সেই পরিমাণ থাকবে না। স্যার, আপনি যে বরাদ্দের কথা বলছিলেন যে অনেকগুলো প্রজেক্ট এরকম নেওয়া হয়েছে যেটি অপচয় হয়েছে, তো সেসব বিষয়ে ইউজিসি কোনো তদন্ত করবে কিনা? বা আমরা খুব রিসেন্টলি একটা কাজে হাত দিয়েছি, সেটা হচ্ছে কয়েকটা কাজেই আমরা হাত দিয়েছি। গবেষণা কেন্দ্রিক যেটা করেছি সেটা হচ্ছে গত বেশ কয়েক বছরে গবেষণা খাতে যে অর্থায়ন করা হয়েছে, সে অর্থায়ন প্রপারলি ইউটিলাইজেশন হয়েছে কিনা, যে ওই অর্থায়নের মধ্য দিয়ে যে ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে, যে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে, অথবা যেসব ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে, সেগুলো প্রপারলি ইউটিলাইজড হচ্ছে কিনা, যা আনইউটিলাইজড পড়ে আছে, আবার ওভারল্যাপিং আছে কিনা। তার মানে হচ্ছে যে দেখা গেল যে অপ্রয়োজনীয়ভাবে কোনো ল্যাবরেটরি তৈরি হয়ে আছে কিনা, সেগুলোর আমরা একটা ম্যাপিং করতে চাই না। ম্যাপিং করার জন্য একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, এবং আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এখন থেকে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমরা চাই প্রজেক্টের আপনি যখন প্রজেক্ট সাবমিশন থেকে শুরু করে প্রি প্রজেক্ট সিচুয়েশন থেকে একেবারে কমপ্লিশন পর্যন্ত প্রত্যেকটা স্টেজ নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আমরা নিরীক্ষার মধ্যে থাকতে চাই আমরা, এবং নিবিড়ভাবে দেখতে চাই যে কারণে অর্থটা প্রদান করা হয়েছে সেটা যথাযথভাবে ব্যবহার করার সক্ষমতা ওনাদের আছে কিনা, যদি থেকে থাকে সেটা প্রপারলি ব্যবহার করেছেন কিনা। আমরা কোনোভাবেই সেটা অ্যালাউ করতে চাই না যে অতীতের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, স্পেশালি হেকআপ এবং হিট প্রজেক্টের ক্ষুদ্র অংশ সম্পর্কে যে অভিযোগের কথা শোনা যায়, সেই অভিযোগগুলোর মধ্যে দিয়ে আমরা আর দ্বিতীয়বার যেতে চাই না। স্যার, গবেষণার কথা আলোচনা করছিলেন, এই যে গবেষণা অনেকটা নেই বললেই চলে, কম, এবং সেটা মানসম্মত গবেষণা নেই। আমি এখানে ভুল বোঝাবুঝি হবে, সেটা হচ্ছে আমি বলছি যে আমাদের এখানে যে মানসম্মত গবেষণা হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু একই সাথে মানসম্মত গবেষণা যেমন হচ্ছে, একই সাথে গবেষণার ক্ষেত্রে যে অর্থায়ন করা হচ্ছে সেটার মিসইউজও হচ্ছে ক্ষেত্র বিশেষে, আমি সেটা বলছি না। আমি গবেষণার ক্ষেত্রে যদি বলি যে এরকম হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়েও কেলেঙ্কারি হয়েছে, তো সেক্ষেত্রে আপনি তো এই প্রশ্ন করতেই পারেন যে গবেষণার মান নিয়ে, এবং এই ধরনের কেন এরকম ধরনের পিএইচডি নিয়ে এরকম, সেটা আসলে এটা আসলে গবেষণার মানের সাথে যতটুকু না সম্পর্কিত, সেটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টির সাথে অনেক বেশি রিলেটেড, তাই না? আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে টারশিয়ারি লেভেলে আমরা যেমন মানের অভাব দেখি, একই সাথে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি দেখি, ইন্টিগ্রিটির ক্ষেত্রে ডিসঅনেস্টি দেখি, যার ফলে আপনার একদিকে যেমন মানসম্মত গবেষণা হয় না,
আরেকদিকে আপনার ওই যে একজনের গবেষণার কাজ অন্যজন ব্যবহার করা, এই সংক্রান্ত এই দুর্নীতিগুলো আমরা দেখি। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমরা জাস্ট গত সপ্তাহেই আমরা একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে একটা নীতিমালা আমরা ঠিক করেছি। এই ধরনের বিষয়গুলো যখন বিশ্ববিদ্যালয়গুলো ঘটবে, তারা যাতে স্ট্রিনজেন্ট ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং তাৎক্ষণিকভাবে যেন ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেটার জন্য একটা নীতিমালা আমরা তৈরি করছি, যার ফলে আমরা আশা করছি সামনের দিনগুলোতে এইসব যে ইন্টেলেকচুয়াল যে আপনার ডিসঅনেস্টিগুলো থাকবে, তারপর মানের ক্ষেত্রে যে ডিসঅনেস্টিগুলো থাকবে, সেগুলো আশা করি আস্তে আস্তে কমে আসবে। স্যার, একটি বিষয় আপনার বলছি, সেটা হচ্ছে যে এই যে গবেষণা ব্যাপক হারে যেখানে হওয়ার কথা, সেখানে তো ওই রকমভাবে মানে কম হচ্ছে, এবং শিক্ষকরাও তো বৈষয়িক কোনো কিছুর বাইরে নয়। তো দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক বাইরে বিভিন্ন গবেষণার প্রতিষ্ঠানে কাজ করছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, ক্লাস নিচ্ছেন, এবং গবেষণা, যার কারণে অনেক সময় গবেষণা ব্যাহত হয়। তো এক্ষেত্রে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে গবেষণা আরও বেশি মনোযোগী করার বিষয়ে ইউজিসির কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, আমরা যখন চিন্তা করব, আমরা ইউজিসি হিসাবে চিন্তা করব, নট একটা পার্টিকুলার ইউনিভার্সিটি হিসাবে আমরা চিন্তা করব না। আমাদের পুরো হায়ার এডুকেশন সেক্টরে মানসম্মত শিক্ষকের অভাব আছে, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। তার মানে হচ্ছে, যেই মানের শিক্ষক থাকলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে, সেই মানের শিক্ষার অভাব আমাদের হায়ার এডুকেশন সেক্টরে আছে, এটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে প্রথমে। আবার মানসম্মত শিক্ষক যারা আছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন, কেউ শহরের বিশ্ববিদ্যালয়গুলো আছেন, কেউ একটু প্রান্তিক পর্যায়ের, আমি প্রান্তিক বলতে আমি বুঝি একটু দূরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে আছেন, কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছেন, কেউ পাবলিক বিশ্ববিদ্যালয় আছেন। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে হায়ার এডুকেশনের মান বৃদ্ধি করতে চাই, তাহলে এই মানসম্মত শিক্ষক যে যেখানেই থাকুক না কেন, এই রিসোর্স শেয়ারিংয়ের একটা সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। অফকোর্স তার জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে, যাতে করে তার মিসইউজ না হয়। এই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমার ধরেন খুব প্রান্তিক, আমি বলছি, আবারও বলছি যে খুব দূরবর্তী শহর থেকে খুব দূরবর্তী অঞ্চলের একটা ইউনিভার্সিটি সেখানে আছে। সেই ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, তাদের কোর্স কারিকুলাম ওয়ান্ডারফুল, কিন্তু মানসম্মত শিক্ষক না থাকার ফলে ওখানকার যেসব গ্র্যাজুয়েট আমাদেরকে তৈরি করছি আমরা সেখানে, তারা মানসম্মত শিক্ষাটা আমার পাচ্ছে না। সুতরাং তাদের জন্য আমার যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হয়, তাহলে আমার একটা সিস্টেম তৈরি করতে হবে, যাতে করে অন্যান্য ইউনিভার্সিটির সাথে রিসোর্স শেয়ারিংয়ের একটা ব্যবস্থা থাকে। আমরা এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম সিস্টেম মডেলের কথা আমরা চিন্তা করছি, অফকোর্স উইথ দ্য হেল্প অফ লাইক ইনফরমেশন টেকনোলজি, এবং আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন করতে চাই। ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে এই কানেক্টিভিটিটা আমরা তৈরি করতে চাই, যাতে করে এই প্রপার রিসোর্স শেয়ারিং হয়, এবং তার মধ্য দিয়ে হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যে যে ডিসপ্যারিটি আছে, সেখান থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি। স্যার, আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ভর্তি সংক্রান্ত, ভর্তি পরীক্ষা নিয়ে। তো দেখা গেল যে এক সময় গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বলা হয়েছিল, কিন্তু সেটি পরে আর বাস্তবায়িত হয়নি। এখন দেখা যাচ্ছে যে ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে, একই সময় দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগরে তার পরীক্ষা হচ্ছে, আবার চট্টগ্রামে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের মানে অনেকটা চাপের মধ্যে থাকতে হয়, এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যায়, যেহেতু তারা অভিভাবকদের টাকার উপর নির্ভর করতে অনেকগুলো টাকাও চলে যায়। এক্ষেত্রে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি চালুর বিষয়ে আপনার কোনো পরিকল্পনা? দেখুন, এটা এখানে ভর্তি পরীক্ষার এই ক্ষেত্রে আপনার একটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, আর একটা হচ্ছে কনভিনিয়েন্স। আমি প্রথমে কনভিনিয়েন্সের কথাই বলি। একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য তাকে দেখা যায় যে স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তাকে ট্রাভেল করতে হয়, তার মধ্য দিয়ে সে ভর্তি পরীক্ষা দেয়, এটা তার জন্য কষ্টকর। এবং সেক্ষেত্রে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা যদি হয় এবং সে তার জন্য সুবিধাজনক হয়, এটা হলে ছাত্রের কনভিনিয়েন্সের দিক থেকে, আপনার এই অভিভাবকদের কনভিনিয়েন্সের দিক থেকে এটা সত্য। এবার আপনি আইডিয়াল সিচুয়েশনটা দেখেন। আইডিয়াল সিচুয়েশন হচ্ছে ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যদি মনে করে সে যেই মানের শিক্ষার্থী তৈরি করতে চায়, সেই মানের জন্য সে কোন মানের শিক্ষার্থী সে ভর্তি করবে, সেই মানটা সেট করার রাইট তার আছে।
আমি যদি বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশনে বিশ্বাস করি, হ্যাঁ, তখন তাকে কিন্তু আমি আবার ডিসকারেজ করতে পারি না, তাকে আমি আবার কিন্তু বাধ্য করতে পারি না যে তুমি তোমার মানটা নিম্ন করো অথবা পরিবর্তন করো। আমি নিম্ন করা বলাটা ঠিক বলছি না, যে পরিবর্তন করো, সেটা কিন্তু আমরা পারবো না। তার মানে হচ্ছে এটাকে আমার আসলে কম্বাইন করতে হবে, আইডিয়াল সিচুয়েশন অ্যান্ড প্র্যাকটিক্যাল নিড, এই দুইটার মধ্যে কম্বাইন করে আমাকে একটা সিস্টেম দাঁড় করাতে হবে। গুচ্ছ পদ্ধতি যেটা, সেটার প্রস অ্যান্ড কনস আছে, আবার আইডিয়াল সিচুয়েশন যেটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি করছে সেটারও প্রস অ্যান্ড কনস আছে। আমরা চাই যে শিক্ষার্থীরা যাতে করে একটা সুষ্ঠু পদ্ধতির মধ্য দিয়ে যথাযথভাবে তার যে ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে চায় তার মান অনুযায়ী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। স্যার, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 1 মিনিটে বলবেন যে আগামী 4 বছরে আপনি ইউজিসিকে কোথায় নিয়ে যেতে চান? ওকে, আমি আগামী 4 বছরে ইউজিসিকে একটা কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে হায়ার এডুকেশন সেক্টরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার মান উন্নয়ন এবং মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি করবার ক্ষেত্রে আমাদের যে উচ্চশিক্ষা পদ্ধতি আছে এটার পরিবর্তন করবে, ট্রান্সফর্ম করবে। এবং এই ট্রান্সফরমেশনটা করতে চাই আমি এই বিশ্ববিদ্যালয়গুলোকে সাথে নিয়ে, তাদেরকে অনবোর্ড করে আমি নিশ্চিত করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এমনভাবে আমরা কাজের সম্পর্ক তৈরি করতে চাই যে এই শিক্ষার্থীদের এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা পার্টনার হিসেবে কাজ করতে চাই, সহযোগী হিসেবে মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে চাই। ইয়েস, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন রেগুলেটরি বডি, কিন্তু আমরা যতটুকু না রেগুলেটরি বডি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, তার চেয়ে বেশি হাম্বল অর্গানাইজেশন হিসেবে আমরা একসাথে কাজ করতে চাই পুরো হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপটাকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছুই শুনলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কী করতে চায় এবং আগামী দিনে আপনি সফল হবেন এমন প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।